আসসালামু আলাইকুম স্যাট একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের লাইভ ক্লাসে আমি আছি তোমাদের সাথে সাগর হাসান, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লাইভ ক্লাসে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিটের 18-19 সেশনে আসা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সহজ সমাধান দেখব। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা যারা স্বপ্ন দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিজের দখলে করে নেওয়ার, তোমাদের উচিত এই ম্যানেজমেন্ট অংশটাকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়া। বা এই ম্যানেজমেন্ট অংশে 20টা প্রশ্ন আসে, 20টা প্রশ্নের মান থাকে 25 মার্ক। এই 25-এর মধ্যে তোমাকে কমপক্ষে 20 পেতে হবে, অর্থাৎ 20টা প্রশ্নের মধ্যে তোমাকে কমপক্ষেও 17 থেকে 18টা প্রশ্ন কি করতে হবে, কারেক্ট করতে হবে। তার জন্য কিভাবে পড়তে হবে? তার জন্য তোমাকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়তে হবে। এমন না যে একটা প্রশ্ন পড়লাম এবং উত্তরটা দেখলাম, বিষয়টা এমন না। বাকি 3টা অপশন কেন হলো না সেটাও তোমাকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। এতে কি হবে যে তোমার ওই প্রশ্নটা সমাধান হচ্ছে, এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে বেসিকটা ক্লিয়ার হচ্ছে। বুঝতে পারছো? তার পাশাপাশি কি করতে হবে, বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে দৃঢ় ও শক্তিশালী করতে আমরা প্রতিদিনই এরকম নিত্য নতুন লাইভ ক্লাসের আয়োজন করে থাকি, যাতে তোমাদের প্রস্তুতি কি হয়, গুছালো হয়। সুতরাং বেশি কথা বলবো না, চলো লাইভ ক্লাসে চলে যাই। আজকে আমরা 20টা প্রশ্নের সমাধান দেখব। যে 20টা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা আজকে লাইভ ক্লাসে আছে সেটা হচ্ছে, দেখে নি কি প্রশ্নটা আছে। চলো, যে প্রথম প্রশ্নটা ছিল এরকম যে নিচের কোনটি পাবলিক লিমিটেড কোম্পানি? আমি আবার বলতেছি যে পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ কোম্পানি টপিকটা বা কোম্পানি অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে, অনেক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখান থেকে অনেক প্রশ্ন আছে। এখানে বলছে যে পাবলিক লিমিটেড কোম্পানি, সাধারণত কোম্পানি দুই ধরনের হয়, একটা পাবলিক লিমিটেড, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন পাবলিক লিমিটেড কোম্পানি কি? প্রশ্ন সমাধান করার আগে তোমাকে জানতে হবে যে পাবলিক লিমিটেড কোম্পানি জিনিসটা কি। পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে সকল কোম্পানির শেয়ার মালিক থাকে সর্বনিম্ন 7 জন। কত বলছি? যে সকল কোম্পানির শেয়ার মালিক সর্বনিম্ন 7 জন বা সদস্য সংখ্যা থাকে সর্বনিম্ন 7 জন, এবং যারা জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান করতে পারে, অর্থাৎ শেয়ার বা ঋণপত্র বিক্রির আহ্বান করতে পারে, এরাই হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি, এখানে অপশনের 4টা প্রশ্ন অপশন আছে। প্রথমটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি পাবলিক লিমিটেড কোম্পানি? নো, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? স্বায়ত্তশাসিত, সাহিত্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি? এটা হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নয়। তাহলে অপশন এ ভুল। বুঝতে পারছো? তারপরে আছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, দাও শেষে লিমিটেড শব্দটা আসছে। আচ্ছা, এটা আমরা রাখি, দাও বাকি 2টা অপশন দেখি। যে 3য় নম্বর অপশন আছে মুক্তি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, এখানে দাও প্রাইভেট কথাটা উল্লেখ আছে, অর্থাৎ এটা হচ্ছে দেখতেই বোঝা যায় এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু আমাকে এখানে চাইছে পাবলিক লিমিটেড কোম্পানি। বুঝতে পারছো? তাহলে এটা তো হবেই না। হ্যাঁ, এখানে প্রাইভেট লিমিটেড দেওয়া আছে, আমাকে জানতে চাইছে পাবলিক, তাহলে এটা হবে না। তাহলে অপশন কিন্তু একটাই রয়েছে, বি নাম্বার। সঠিক উত্তর হলে হবে বি, কারণ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলো, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলো, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলো, র্যানেটা ফার্মাসিউটিক্যাল, এই প্রতিষ্ঠানগুলো কি জানো? এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কেন? কারণ এরা মূলত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে শেয়ার বা ঋণপত্র বিক্রির আহ্বান করতে পারো বা ঋণপত্র বিক্রি করতে পারে, এই কারণে এরা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। বুঝতে পারছো? তাহলে এখানে সঠিক উত্তরটা হবে খ বা বি নাম্বার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সঠিক উত্তরটা দেখে নাও একটু, খ। দেখছো? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে যাই। হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো আমাকে। পরবর্তী প্রশ্নটা জানতে চাইছে হচ্ছে যে কোম্পানির ব্যবসায় মূলধনের যে কোনো ভগ্নাংশকে কি বলে? কোম্পানির ব্যবসায়ের মূলধনের যে কোনো ভগ্নাংশকে কি বলে? মূলধনের যে কোনো ভগ্নাংশ হতে পারে, এটাকে কি বলে? এটাকে অনেকে বলে শেয়ার বলে, না অনেকে স্টক। এই দুটোর মধ্যে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব। তাদের বলে দেই যে স্টক হতে হলে, যে আমি এখানে লিখে দিয়েছি, দাঁড়াও এখানে দেখাচ্ছি, যে যদি যে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অসমান অংশকে স্টক বলে, আর যদি সমান অংশকে, আবার বলতাছি সমান অংশকে, সমান অংশকে কি বলে জানো? সমান অংশকে শেয়ার বলে। বুঝতে পারছো? ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার নাকি এটা বলো? যে যদি মূলধনের
ক্ষুদ্র ক্ষুদ্র অসমান অংশকে স্টক বলে আর সমান অংশকে শেয়ার বলে। অর্থাৎ শেয়ারের প্রত্যেকটা শেয়ারের মূল্য কিন্তু সমান থাকে, কিন্তু স্টকের মূল্য কিন্তু সমান থাকে না। এক একটা স্টকের মূল্য, ধরো একটা স্টকের মূল্য 5 টাকা আর একটা স্টকের মূল্য 10 টাকা, কিন্তু প্রত্যেকটা শেয়ারের মূল্য কি থাকে, সমান থাকে। বুঝতে পারছো? তাহলে এখানে বলতেছে যে কোনো ভগ্নাংশকে কি বলবে, স্টক বলবে। যে কোনো ভগ্নাংশ স্টক বলবে। স্টককে পরবর্তীতে কিন্তু শেয়ারে রূপান্তর করা যায়। বুঝতে পারছো? তাহলে যে কোনো ভগ্নাংশকে স্টক বলে। আর সমান, যে অসমান বা যে কোনো ভগ্নাংশকে স্টক বলে, আর সমান ভগ্নাংশ বা সমান অংশকে শেয়ার বলে। বুঝতে পারছো? বিষয়টা ক্লিয়ার? এই বাকি তিনটার কোনোটাই হবে না, সঠিক উত্তর হবে স্টক। তাহলে কোম্পানির ব্যবসায়ের মূলধনে যে কোনো ভগ্নাংশকে কি বলে, স্টক বলে। বুঝতে পারছো? স্টক বলে। আচ্ছা, তাহলে সঠিক উত্তরটা দেখে নাও। কি সঠিক উত্তরটা হলো স্টক। আচ্ছা, তাহলে যাই পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে। আচ্ছা, যে ম্যাথ ভিত্তিক পরিকল্পনা কত প্রকার? এখানে পরিকল্পনার টপিক থেকে প্রশ্নটা আসছে। পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে। সুতরাং এই টপিকগুলোকেই তোমাকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। বুঝতে পারছো? আচ্ছা, যে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা কত প্রকার? মেয়াদ ভিত্তিক পরিকল্পনা অনেক প্রকার আছে। তার মধ্যে একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা। মেয়াদ ভিত্তিক পরিকল্পনা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? মেয়াদ ভিত্তিক পরিকল্পনা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। মেয়াদ ভিত্তিক পরিকল্পনা হচ্ছে 3 প্রকার। 3টা প্রকার আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, 3টা প্রকার আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে স্বল্প মেয়াদী। কি বলছি? 1 নম্বর হচ্ছে স্বল্প মেয়াদী। বুঝতে পারছো? স্বল্প মেয়াদী। 2 নম্বর হচ্ছে মধ্যমেয়াদী। 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী। বুঝতে পারছো? এই 3 ধরনের। তাহলে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা 3 প্রকার। একটা হচ্ছে স্বল্প মেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী, একটা হচ্ছে স্বল্প মেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। এই 3 প্রকার মেয়াদ ভিত্তিক পরিকল্পনা। কয় প্রকার? 3 প্রকার। তাহলে সঠিক উত্তর আছে খতে। সঠিক উত্তর আছে খতে, 3 প্রকার। বুঝতে পারছো? তাহলে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে বলছে যে কোম্পানি সংবিধান। কি বলছে? কোম্পানি সংবিধান কোনটিকে বোঝায়? দেখছো, আবার কোম্পানি থেকে প্রশ্নটা আসছে। তাহলে কোম্পানি টপিকটা কতই গুরুত্বপূর্ণ, তাহলে এটা তোমাদের উচিত ভালোভাবে গুরুত্ব সহকারে পড়া। দেখো, এখানে বলছে যে কোম্পানি সংবিধান বলতে কোনটিকে বোঝায়। তোমরা সকলেই জানো যে সংবিধান কোম্পানির মূল দলিল। কোম্পানির 2 ধরনের দলিল আছে, একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমেলবদ্ধ, বা একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। এই দুইটা হচ্ছে কোম্পানির মূল দলিল। তার মধ্যে একটা হচ্ছে কোম্পানির মূল দলিল স্মারকলিপি, আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বলা হয় পরিমেল নিয়মাবলীকে। কোম্পানির সংবিধান বলা হয় মূলত স্মারকলিপিকে। কোম্পানির সংবিধান বলা হয় মূলত স্মারকলিপিকে। কি লিপিকে? এই স্মারক এই স্মারকলিপিকে কোম্পানির সংবিধান বলা হয়। এই স্মারকলিপির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পরিমেলবদ্ধ। কি বলছি? পরিমেল বন্ধ। তাহলে স্মারকলিপির 2টা নাম। অনেকে পরিমেল বন্ধ আর পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য লাগায় ফেলা। পরিমেল নিয়মাবলী এক জিনিস, পরিমেল বদ্ধ আরেক জিনিস। পরিমেল বদ্ধ বলতে যে বোঝায়, যা বোঝায়, স্মারকলিপি বলতে তাই বোঝায়। বুঝতে পারছো? স্মারকলিপি বলতে তাই বোঝায়। তো পরিমেল নিয়মাবলী বলতে যা, পরিমেল বদ্ধ বলতে যা বোঝায়, স্মারকলিপি বলতে তাই বোঝায়। আর পরিমেল নিয়মাবলী এক জিনিস, পরিমেল বদ্ধ আরেক জিনিস। বুঝতে পারছো? তাহলে দেখো যে কোম্পানির সংবিধান বলতে কোনটিকে বোঝায়? কোম্পানির সংবিধান বলা হয় পরিমেলবদ্ধ বা স্মারকলিপিকে। কারণ এই দলিলে কোম্পানির মূলধন কত হবে, এই দলিলে কোম্পানির নাম কি, কোম্পানির ঠিকানা কোথায়, কোম্পানির উদ্দেশ্য কি, কোম্পানির মূলধন কত, কোম্পানির সম্মতি বা দায় কত, এই বিষয়গুলো এই দলিলে লিপিবদ্ধ থাকে। এই জন্য এই দলিলকে কোম্পানির সংবিধান বলা হয়। কোন দলিলকে? এই স্মারকলিপি বা পরিমেলবদ্ধকে। বুঝতে পারছো? পরিমেলবদ্ধকে। আর পরিমেল নিয়মাবলী এটা হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, এটাকে কোম্পানির সংবিধান বলা হয় না। এই পরিমেল নিয়মাবলী অনুসারে একটা কোম্পানি কিভাবে পরিচালিত হবে, হ্যাঁ, কোম্পানি কার ক্ষমতা কতটুকু তা নির্দেশ করে মূলত এই পরিমেল নিয়মগুলিতে, এই দলিলে লিপিবদ্ধ থাকে এই বিষয়গুলো। আর পরিমেলবদ্ধ বা স্মারকলিপিতে লিপিবদ্ধ থাকে একটা কোম্পানির মূলধন কত, দায় কত, হ্যাঁ, এই বিষয়গুলো। এই জন্য এটাকে কোম্পানির সংবিধান বলা হয় বা কোম্পানির মূল দলিল বলা হয় পরিমেলবদ্ধ বা স্মারকলিপিকে, অথবা এটাকে কোম্পানির সংবিধান বলা হয়। বিষয়টা ক্লিয়ার নাকি বলো? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে
স্মারক পরিমেলবদ্ধ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখি। পরবর্তী প্রশ্ন আসছে নিয়ন্ত্রণ থেকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ অধ্যায়টা ছোট কিন্তু এটার তাৎপর্য অনেক বেশি, না যে ছোট মরিচের ঝাল বেশি, বিষয়টা এমন যে অধ্যায়টা ছোট কিন্তু এটা থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে ভার্সিটি ভর্তি পরীক্ষায়, ঠিক আছে। তাহলে দেখো যে নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ কোনটি। নিয়ন্ত্রণের বেশ কয়েকটা পদক্ষেপ আছে, এখানে চাইছে প্রথম পদক্ষেপ কয়টি বা কোনটি। তোমাকে সবগুলো পদক্ষেপ জানা দরকার নাই, শুধুমাত্র দুইটা পদক্ষেপ জানবে। কয়টা পদক্ষেপ? দুইটা পদক্ষেপ। একটা হচ্ছে প্রথম পদক্ষেপ কি নিয়ন্ত্রণের, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণের শেষ পদক্ষেপ কি। এই দুইটা পদক্ষেপ জানলেই হবে, কারণ প্রশ্ন যদি আসে এই দুইটা পদক্ষেপতেই আসবে, হয়তো নিয়ে শেষ পদক্ষেপ নয়তো প্রথম পদক্ষেপ। দাও এখানে 18-19 সেশনে চলে আসছে প্রথম পদক্ষেপ, এবারে চলে আসতে পারে যে নিয়ন্ত্রণের শেষ পদক্ষেপ কি। বিষয়টা বুঝছো? এভাবেই প্রশ্ন মূলত ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এভাবেই চলে আসে, হ্যাঁ, একটু ঘুরায় দেয়। আচ্ছা দেখো, নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হচ্ছে আদর্শ মান নির্ধারণ। কি বলছি? আদর্শ মান, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। আর শেষ ধাপ, প্রথম পদক্ষেপ বা প্রথম ধাপ হচ্ছে আদর্শ মান নির্ধারণ, শেষ ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। বিষয়টা বুঝতে পারছো? শেষ ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, প্রথম ধাপ হচ্ছে আদর্শ মান নির্ধারণ। অপশনে দেখি কোথায় আছে আদর্শ মান নির্ধারণ। অপশন ক তে আছে আদর্শ মান নির্ধারণ, অপশন ক তে আছে কি আদর্শ মান নির্ধারণ। তাহলে নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ কোনটা হবে? আদর্শ মান নির্ধারণ, বাকি তিনটা হবে না। আর শেষ ধাপ কি? শেষ ধাপ হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। বুঝতে পারছো? আচ্ছা, সঠিক উত্তরটা হবে ক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখি কি বলছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভুল একটা প্রশ্ন চলে আসছে, যে ভার্সিটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা ছিল ভুল একটা প্রশ্ন। হ্যাঁ, এটা সঠিক উত্তর প্রশ্ন দেওয়া নেই, এই জন্য স্কিপ করে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, যে শেয়ার ইস্যু করার জন্য কোন কর্তৃপক্ষ অনুমতি প্রদান করে। শেয়ার ইস্যু করার জন্য কোন কর্তৃপক্ষ অনুমতি প্রদান করে? অর্থাৎ বাজারে আমরা যে শেয়ার, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি যে বাজারে শেয়ার ইস্যু করে জনগণের উদ্দেশ্যে মূলধন সংগ্রহ করার জন্য, শেয়ার ইস্যুর পূর্বে তাদেরকে অনুমোদন নিতে হয়, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় যে আমি এতগুলো শেয়ার বাজারে ইস্যু করব। এখন কারা অনুমোদন দিয়ে থাকে? অনুমোদন দেয় মূলত কারা জানো? বিএসইসি, এটা মনে রাখবা। বিএসইসি এই প্রতিষ্ঠান মূলত শেয়ার ইস্যুর কি করে থাকে? অনুমতি প্রদান করে থাকে। এখন তো বিতে হচ্ছে বাংলাদেশ, বিতে কি বাংলাদেশ, এসতে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মনে থাকবে যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিষয়টা মনে থাকবে। এটা অনেক সময় কি আসে, এটার ফুল ফর্ম আসে, যে বিএসইসি এর ফুল ফর্ম কি, এটা অনেক সময় চলে আসে। তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুঝতে পারছো? এই প্রতিষ্ঠান যেটাকে সংক্ষেপে বলা হয় বিএসইসি, অথবা দেখো এখানে আছে যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখানে বাংলাদেশ শব্দটা দেয় নাই, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অথবা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই প্রতিষ্ঠান যেটাকে সংক্ষেপে বিএসইসি অথবা এসইসি বলা হয়। এই প্রতিষ্ঠান কি করে? যে শেয়ার ইস্যুর কি দিয়ে থাকে? অনুমোদন দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান শেয়ার ইস্যুর অনুমোদন দিয়ে থাকে। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছো? আর বাকিগুলো অর্থ মন্ত্রণালয় হবে না, ঢাকা স্টক এক্সচেঞ্জ হবে না, জাতীয় রাজস্ব বোর্ডও হবে না। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তরটা হবে ঘ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুঝতে পারছো? সঠিক উত্তরটা হবে ঘ। আচ্ছা, এখন দেখি পরবর্তী প্রশ্নে কি বলছে। দেখো যে সংবিধিবদ্ধ কর্পোরেশন, কর্পোরেশনের আরেকটা নাম হচ্ছে কোম্পানি। মনে রাখবে এটা। কর্পোরেশন বলতে যা বোঝায় কোম্পানি বলতে তাই বোঝায়। বুঝতে পারছো? এটা মনে রাখবা। হ্যাঁ, কর্পোরেশন বলতে যা বোঝায় কোম্পানি বলতে তাই বোঝায়। আচ্ছা, কোম্পানিকে অনেক ভাগে ভাগ করা হয়, যেমন বিধিবদ্ধ কোম্পানি, চার্টার্ড কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি। হ্যাঁ, এগুলো হচ্ছে কোম্পানির শ্রেণী বিভাগ। আচ্ছা, যারা কোম্পানি অধ্যায়টা পড়ছো তারা জানো। আচ্ছা, সংবিধিবদ্ধ কর্পোরেশন বা সংবিধিবদ্ধ কোম্পানি কি? আগে তোমাকে জানতে হবে সংবিধিবদ্ধ কোম্পানি কি। সংবিধিবদ্ধ কোম্পানি হচ্ছে যে সকল কোম্পানি রাষ্ট্রপতির অধ্যাদেশ মানে রাষ্ট্রপতির আদেশ অনুসারে গঠিত এবং পরিচালিত এবং নিবন্ধিত হয় বা গঠিত এবং পরিচালিত হয়, সেগুলোকে বলা হয় এই নিবন্ধিত কোম্পানি। তাহলে নিবন্ধিত কোম্পানিগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুসারে গঠিত হয় এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুসারে পরিচালিত হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি বিষয়টা? বুঝতে পারছো? তাহলে এটা রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুসারে গঠিত হয়, আবার রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুসারে পরিচালিত হয়, সেটাকে বলা হয়
সংবিধিবদ্ধ কর্পোরেশন বা বিধিবদ্ধ কর্পোরেশন। যেমন কিছু এখানে 4টা অপশন আছে যে কোনটা বিধিবদ্ধ কর্পোরেশন। তার মধ্যে দেখো যে কিছু বিধিবদ্ধ কর্পোরেশনের নাম আমি বলতেছি, যেমন বাংলাদেশ ব্যাংক, এটা কিন্তু একটা বিধিবদ্ধ কোম্পানি যেটা রাষ্ট্রপতির আদেশ অনুসারে গঠিত হয়েছে। হ্যাঁ, তারপরে অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমান যেটাকে বলা হয় বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমান, এটাও কিন্তু সংবিধিবদ্ধ কোম্পানি। হ্যাঁ, আরেকটা আছে বিআরটিসি, হ্যাঁ অর্থাৎ বিআরটিসি। হ্যাঁ, তারপর আরেকটা আছে টিসিবি, এগুলো কিন্তু অর্থাৎ বিধিবদ্ধ কোম্পানি। বিআরটিসি মানে কি বাংলাদেশ রুট অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা হচ্ছে বিআরটিসি। আর টিসিবি মানে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি অর্থাৎ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ মানে টিসিবি। আমরা অনেকে টিসিবির মালা নিই না, যে এটা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয় এটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা যাই হোক, এগুলো দরকার নাই জানা, যেটা হচ্ছে জানা দরকার সেটা হচ্ছে যে এর ফুল ফর্ম গুলো জানবো এবং দেখবো কোনটা বিধিবদ্ধ কোম্পানিগুলো আমরা মস্ত রাখবো। যেমন এক নম্বর বললাম বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমান বা বাংলাদেশ এয়ারলাইন, তারপরে এখানে বলতেছে বিআরটিসি অর্থাৎ টিসিবি, হ্যাঁ ওয়াসা, এগুলো হচ্ছে বাংলাদেশ এগুলো হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। তাহলে এখানে অপশনে দেখো টিসিবি আছে। হ্যাঁ, টিসিবি এর পুরো আমরা একটু আগে বলছি যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, তাহলে এটা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, এটা বিধিবদ্ধ কোম্পানি না। টিবি অর্থাৎ বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। বিসিবি এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইডিএলসি এটা, বাকি তিনটাও কিন্তু কোনোটাই কিন্তু সংবিধিবদ্ধ কোম্পানি না, বুঝতে পারছো? বাকি তিনটার কোনোটাই কিন্তু সংবিধিবদ্ধ কোম্পানি না। তাহলে সংবিধিবদ্ধ কোম্পানি হবে টিসিবি অর্থাৎ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, বুঝতে পারছো? আচ্ছা, সঠিক উত্তরটা দেখে নাও এক নজরে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটা খুবই, আবার দেখো এটা কিন্তু কোম্পানি অধ্যায় থেকে আসা আরেকটা কোশ্চেন, যে কোম্পানি আইন অনুযায়ী শেয়ার বন্টনের কত সময়ের মধ্যে, কি বলছে, কোম্পানি আইন অনুযায়ী শেয়ার বন্টনের কত সময়ের মধ্যে শেয়ার সনদ প্রদান করা বাধ্যতামূলক, বুঝতে পারছো? আমরা জানি, সকলে জানি কোম্পানি আইন কত সালে, আমরা জানি 1994 সালের কোম্পানি আইন অনুসারে, কত বলছি, 1994 সালের কোম্পানি আইন অনুসারে 90 দিন অথবা 3 মাসের মধ্যে, 90 দিন বা 3 মাস, 90 দিন বা 3 মাস, 90 দিন সমান সমান কয় মাস, 3 মাস। আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 90 দিনে কত, 3 মাস। আচ্ছা, যে 1994 সালের কোম্পানি আইন অনুসারে 90 দিন অথবা 3 মাসের মধ্যে শেয়ার সনদ প্রদান করা বাধ্যতামূলক, বুঝতে পারছো নাকি? দেখ, 1994 সালের কোম্পানি আইন অনুসারে শেয়ার বন্টনের ক্ষেত্রে 90 দিন অথবা 3 মাসের মধ্যে শেয়ার সনদ প্রদান করা বাধ্যতামূলক। তাহলে দেওয়া অপশন কোথায় আছে, যেহেতু মাস আছে তাহলে কত হবে, 3 মাস। আর যদি দিন থাকতো তাহলে 90 দিন হতো, বুঝতে পারছো বিষয়টা, বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর ঘ, যেহেতু ঘতে 3 মাস আছে, তাহলে সঠিক উত্তর ঘ, বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নটা বলছে, দেখো, যে কোনটি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত, কি বলছে, বাণিজ্যের সাথে সম্পর্কিত। বাণিজ্যের ইংরেজি কি বলতো, বাণিজ্যের ইংরেজি হচ্ছে কমার্স, বুঝতে পারছো? বাণিজ্যের ইংরেজি কি, কমার্স অর্থ হচ্ছে বাণিজ্য। তো অপশনে কোথায় কমার্স আছে, দাও অপশন গতে কিন্তু কমার্স আছে, ই কমার্স। তাহলে এটা হচ্ছে বাণিজ্যের সাথে সম্পর্কিত, বুঝতে পারছো? এর থেকে সহজ টেকনিক আর কিছু নাই। তাহলে কোনটি ব্যবসা বাণিজ্যের সাথে বা বাণিজ্যের সাথে সম্পর্কিত, বাণিজ্যের ইংরেজি কি, কমার্স। তাহলে অপশনে দেখো কোথায় কমার্স আছে, এই যে ই কমার্স, তাহলে এটা বাণিজ্যের সাথে সম্পর্কিত, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সঠিক উত্তরটা হবে বড় গ। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা একটু জটিল, বা এটা মনে রাখতে হবে তোমাদের। এটা আসছে যে ব্যাংক কোম্পানি আইন অনুসারে, কি বলছে, ব্যাংক কোম্পানি আইন। আমরা তো কোম্পানি আইন পড়ছি 1994 সালে, কিন্তু এখানে লিখছে ব্যাংক কোম্পানি আইন, কি বলছে, ব্যাংক কোম্পানি আইন। আচ্ছা, ব্যাংক কোম্পানি আইন অনুসারে বর্তমানে একই পরিবার থেকে সর্বোচ্চ কতজন পরিচালক থাকতে পারে, অর্থাৎ ব্যাংক কোম্পানি আইন অনুসারে একই পরিবার থেকে সর্বোচ্চ কতজন পরিচালক থাকতে পারে, এটা অপশন জানতে চাইছে। আচ্ছা, ব্যাংক কোম্পানি আইন আমরা তো জানছি
যে কোম্পানি আইন হচ্ছে 1994 সালে কোম্পানি আইন, কিন্তু ব্যাংক কোম্পানি আইন হচ্ছে 1991 সালের ব্যাংক কোম্পানি আইন অনুসারে একই পরিবার থেকে সর্বোচ্চ 2 জন পরিচালক থাকতে পারে। এটা ছিল 1991 সালের ব্যাংক কোম্পানি আইন অনুসারে একই পরিবার থেকে সর্বোচ্চ 2 জন পরিচালক থাকতে পারে, কিন্তু 2018 সালের সর্বশেষ সংশোধন অনুসারে একই পরিবার থেকে সর্বোচ্চ 4 জন পরিচালক থাকতে পারে। যেহেতু এখানে সংশোধন করা হয়েছে, সর্বশেষ সংশোধন করা হয়েছে 2018 সালে, 2018 সালে সর্বশেষ সংশোধন অনুযায়ী একই পরিবার থেকে সর্বোচ্চ 4 জন পরিচালক থাকতে পারে। বুঝতে পারছো? 4 জন পরিচালক থাকতে পারে, তাহলে সঠিক উত্তর হবে 4 জন। সঠিক উত্তর হবে কি? 4 জন হবে। সঠিক উত্তর কি হবে? 4 জন। বুঝতে পারছো? সঠিক উত্তর হবে 4 জন। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলছে, এটা তো ইজি, অনেক ইজি, যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? আমরা জানি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। এটা তো সকলেই জানে, এটা বোঝানোর কিছু নাই, এফ.ডব্লিউ. টেলর। আরেকটা বিষয় তোমার জানা থাকা দরকার, যে আধুনিক ব্যবস্থাপনার জনক যদি বলে, হ্যাঁ, যে আধুনিক ব্যবস্থাপনার জনক যদি বলে, তাহলে কি হবে? হেনরি ফেয়ল হবে। হেনরি ফেয়ল যদি আধুনিক ব্যবস্থাপনার জনক বলে, তাহলে হবে হেনরি ফেয়ল। আর যদি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলে, তাহলে কি হবে? এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর হবে ক। বুঝতে পারছো? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে দেখি। একটি সংগঠন সমাজে কি ভূমিকা রাখবে তা নির্দেশ করে ড্যাশ। লক্ষ্য, মিশন, উদ্দেশ্য, সফল। এটা হবে উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্যের মাধ্যমে আমরা জানতে পারি যে তুমি ভবিষ্যতে বা উদ্দেশ্য, একটা প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে, হ্যাঁ, একটা উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য অনুসারে আমরা কাজ করে থাকি। তাহলে একটা সংগঠন সমাজে কি ভূমিকা রাখবে সেটা জানা যায় এই উদ্দেশ্যের মাধ্যমে। বুঝতে পারছো? এই উদ্দেশ্যের মাধ্যমে সেটা জানা যায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে করছে, দ্য ফোরম্যান, কি বলছে? ফোরম্যান কোন স্তরের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত? তোমাদের জানা থাকা উচিত যে ব্যবস্থাপনার 3টা স্তর থাকে। কয়টা স্তর? 3টা স্তর। আমি লিখে দিই। এটা হচ্ছে একটা ব্যবস্থাপনার 3টা স্তর থাকে। এটা হচ্ছে উচ্চ স্তর, এটা হচ্ছে মধ্য স্তর, এটা হচ্ছে নিম্ন স্তর। হ্যাঁ, আচ্ছা, এখানে বলতেছে কোন স্তরে ফোরম্যান ব্যবস্থাপনার কোন স্তর দাও। নিম্ন স্তর হচ্ছে এমন একটা স্তর, এই স্তরে কিন্তু এই নিম্ন স্তরে, হ্যাঁ, আচ্ছা এদিকে লিখি তাহলে ভালো হবে। এই নিম্ন স্তর হচ্ছে ব্যবস্থাপনার 3টে স্তর, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে উচ্চ স্তর, একটা মধ্য স্তর, একটা নিম্ন স্তর। এই নিম্ন স্তরে কারা কারা থাকে জানো? নিম্ন স্তরে থাকে ফোরম্যান, ফোরম্যান, হ্যাঁ, তত্ত্বাবধায়ক। তারপর থাকে শাখা ব্যবস্থাপক। কোন পর্যন্ত চলে গেছে? আচ্ছা, যাই হোক, তাহলে নিম্ন স্তরে থাকে ফোরম্যান বা তত্ত্বাবধায়ক বা শাখা ব্যবস্থাপক। এরা কিন্তু নিম্ন স্তরে থাকে। নিম্ন স্তরের ব্যবস্থাপক, ফোরম্যান, তত্ত্বাবধায়ক বা শাখা ব্যবস্থাপক, এরা কিন্তু নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে থাকে। তাহলে ফোরম্যান কোন স্তরের ব্যবস্থাপনা? ফোরম্যান হচ্ছে এই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। কোন পর্যায়ের ব্যবস্থাপনা? এই ফোরম্যান কিন্তু নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। বুঝতে পারছো? এই ফোরম্যান কিন্তু নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। বুঝতে পারছো? তাহলে ফোরম্যান, তত্ত্বাবধায়ক, শাখা ব্যবস্থাপক এরা মূলত ব্যবস্থাপনা কোন স্তরের মধ্যে পড়ে? ব্যবস্থাপনা নিম্ন স্তরের মধ্যে পড়ে। তাহলে এরা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। বুঝতে পারছো? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অংশীদারি কারবার থেকে আসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলছে অংশীদার হিসেবে নাবালকের দায় হচ্ছে। অনেক সময় প্রশ্ন এরকম আসে যে নাবালক কোন ধরনের অংশীদার, আসে না? সেক্ষেত্রে হবে সীমাবদ্ধ অংশীদার। কেন? দেখো, কোম্পানি আইন কত সালে? আমরা জানি 1932 সালে কোম্পানি আইন অনুসারে 1932 সালে কোম্পানি আইনের 30 নং ধারায়, কত ধারায়? এটা হচ্ছে 30 নং ধারায়। কত ধারায়? এটা হচ্ছে 30 নং ধারায়। অর্থাৎ 1932 সালে কোম্পানি আইনের 30 নং ধারায় বলা হয়েছে যে নাবালক সীমিত দায় বহন করবে। কি দায় বহন করবে? সীমিত দায় বহন করবে। নাবালক সীমিত দায় বহন করবে, এটা বলা হয়েছে, করবে। বুঝতে পারছো? এটা বলা হয়েছে কিন্তু যে 1932 সালে অংশীদারি আইনের 30 নং ধারায় বলা হয়েছে
যে নাবালক অংশীদার হিসেবে সীমিত দায় বহন করবে। তার মানে নাবালককে আমরা বলতে পারি নাবালকের দায়টা হচ্ছে সীমাবদ্ধ বা সীমিত। তার মানে আমরা বলতে পারি যে নাবালকের দায়টা হচ্ছে সীমাবদ্ধ অথবা সীমিত, এটা বলতে পারি না? তাহলে আমরা এটা কিন্তু বলতে পারি যে নাবালকের দায়টা হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ, এটা কিন্তু বলতে পারি। তাহলে সঠিক উত্তরটা হবে সীমিত বা সীমাবদ্ধ। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা আসছে আবার স্থায়ী পরিকল্পনা থেকে আসছে কোশ্চেনটা। পরিকল্পনা থেকে আসছে যে স্থায়ী পরিকল্পনা নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? যে স্থায়ী পরিকল্পনা সাধারণত 4 ধরনের। 1 নম্বর হচ্ছে নীতি, 2 নম্বর হচ্ছে পদ্ধতি, 3 নম্বর হচ্ছে কি কৌশল, 4 নম্বর হচ্ছে কি প্রক্রিয়া। এখানে তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি, দেখো এখানে লিখে দিয়েছি। হ্যাঁ সরি, দাও এখানে লিখে দিয়েছি। একটা হচ্ছে নীতি, একটা হচ্ছে প্রক্রিয়া, একটা হচ্ছে পদ্ধতি, একটা হচ্ছে কৌশল। এই 4টা হচ্ছে স্থায়ী পরিকল্পনার মধ্যে পড়ে। একটা হচ্ছে নীতি, একটা হচ্ছে প্রক্রিয়া, একটা হচ্ছে পদ্ধতি, আর একটা হচ্ছে কৌশল। এই 4টা জিনিস কিন্তু কিসের মধ্যে পড়ে? স্থায়ী পরিকল্পনার মধ্যে পড়ে। তাহলে দেখো অপশনে কোথায় এই 4টার থেকে যে কোনো একটা আছে। তো অপশনে ঘতে ইংরেজিতে দেওয়া আছে পলিসি, আর বাংলা অর্থ হচ্ছে কিন্তু নীতি। পলিসি আর বাংলা অর্থ কি? নীতি। পলিসি এর বাংলা অর্থ কি? নীতি। তার মানে নীতি হচ্ছে এক ধরনের স্থায়ী পরিকল্পনা। আমরা পড়ছি স্থায়ী পরিকল্পনা 4টা অংশ আছে, একটা হচ্ছে নীতি, একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, একটা কৌশল। 4টাকে বলা হয় স্থায়ী পরিকল্পনা। এর মধ্যে অপশনে আমরা পাইছি পলিসি। পলিসি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নীতি। তার মানে পলিসি বা নীতি এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনার মধ্যে পড়ে। বাকি তিনটার কোনোটাই হবে না, সঠিক উত্তর হবে পলিসি। বুঝতে পারছো? বিষয়টা ক্লিয়ার নাকি বলো? বিষয়টা ক্লিয়ার? ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই। এইটা দেখো, এটা ভুল আছে, সঠিকটা জেনে নাও তোমরা। হ্যাঁ, অনেক সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সিলি মিস্টেক হয় বা ভুল অপশনের মধ্যে কোনোটা সঠিক থাকে না, উত্তর থাকে না। দেখো এখানে বলছে সংগঠনের কোনো ব্যক্তির একাধিক কর্তা থাকা উচিত নয়। অর্থাৎ সংগঠনের কোনো ব্যক্তির একাধিক কর্তা থাকা উচিত নয়। এটি নিম্নের কোন নীতি সমর্থন করে? বুঝতে পারছো? অর্থাৎ এখানে নীতি আমরা জানি হেনরি ফয়েলের 14টা নীতি আছে। কয়টা নীতি? 14টা নীতি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নীতিটা হচ্ছে সেটা হচ্ছে যে আদেশের ঐক্য নীতি। কি নীতি? আদেশের ঐক্য নীতি। কি নীতি? আদেশের ঐক্য নীতি। এই আদেশের ঐক্য নীতিতে বলা হয়েছে একজন অধ্যতন ব্যক্তির বা একজন ব্যক্তির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে। অর্থাৎ একজন অধ্যস্তনের একজন মাত্র কর্মকর্তা থাকবে এবং সে একজনের কাছে জবাবদিহি করবে। একাধিক কর্তা থাকা উচিত নয় বা একাধিক ব্যক্তির থাকা উচিত নয় বা একাধিক কর্তা থাকবে না। অর্থাৎ ধরো তোমার আন্ডারে একজন ব্যক্তি থাকবে, তার কাছে তোমার কাজের সকল কাজের জবাবদিহি করবে, তার কাছ থেকে তুমি কাজ বুঝে নিবে। তোমার একাধিক ব্যক্তি থাকা উচিত নয়। এটা কিন্তু আদেশের ঐক্য নীতিতে বলা হয়েছে যে একজন অধ্যস্তনের একজন মাত্র কি থাকবে? বস থাকবে, বা একজন মাত্র কি থাকবে? বস থাকবে। অন্য কোনো কেউ তাকে আদেশ করতে পারবে না, সেই বসই তাকে আদেশ করবে, তার কাজের জবাবদিহিতা চাইবে। বুঝতে পারছো? তাহলে একাধিক ব্যক্তি থাকা উচিত নয়, এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। অপশনে কোথাও কিন্তু আদেশের ঐক্য নীতি নাই, এই জন্য অপশন ভুল, সবগুলাই হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে এটার, এই প্রশ্নের সঠিক উত্তর হবে আদেশের ঐক্য নীতি। বুঝতে পারছো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আদেশের ঐক্য নীতি। এখানে অপশন নাই একটাও। আচ্ছা, এখানে বলতেছে যে নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য? এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। এক মালিকানা কারবারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এক মালিকানা মালিকের দায়টা কেমন। অনেক সময় এটা প্রশ্ন আসে যে এক মালিকানা কারবারের মালিকের দায় কেমন। মালিকের দায় কিন্তু অসীম থাকে। হ্যাঁ, যেহেতু একজন মাত্র মালিক থাকে, মালিকের দায় অসীম থাকে। আরেক সময় কি আছে যে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে। দেখো এখানে কিন্তু বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, বৈশিষ্ট্য, সুতরাং বৈশিষ্ট্যগুলো ভালোভাবে মুখস্থ রাখা উচিত তোমাদের। দেখো এখানে লিখছে যে সহজে গঠন করা যায়। হ্যাঁ, এক মালিকানা ব্যবসা সহজে গঠন করা যায়। কেন সহজে গঠন করা যায়? এক মালিকানা ব্যবসা গঠনের জন্য কোনো আইনগত বৈধতা নাই বা কোনো আইন অনুসরণ করতে হয় না। ঠিক আছে, শুধুমাত্র অর্থাৎ কি পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে যে কোনো জায়গায় তুমি সহজে গঠন করতে পারবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার সংগঠনের বৈশিষ্ট্য। নিজে বস হওয়া যায়, নিজের বস হওয়া যায়। হ্যাঁ, আমরা জানি এক মালিকানা ব্যবসার মালিক থাকে একজন, এই জন্য নিজেই কারবারের নিজেই বস। বুঝতে পারছো? তাহলে এটাও সঠিক। মালিকানার গর্ব করা যায়। হ্যাঁ, গর্ব করা যায় যে এক মালিকানা ব্যবসার মালিক একজন থাকে। মালিকের ওই ব্যবসার যত সম্পত্তি সেটা
একমাত্র অধিকার হচ্ছে মালিক নিজে। তাহলে মালিকানার গর্ব কে করতে পারবে? মালিক নিজেই করতে পারবে। এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে এটাও সঠিক, তার মানে সবগুলাই হচ্ছে সঠিক। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, যে সবগুলাই এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। তোমরা বুঝতে পারছো বিষয়টা? সবগুলোই কিন্তু হবে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখি। পরবর্তী প্রশ্নে বলছে যে পরিমেলবদ্ধ কমপক্ষে কতজন সদস্য কর্তৃক স্বাক্ষরিত হয়? পরিমেলবদ্ধ কি আমরা পড়াইছিলাম না একটু আগে? পরিমেলবদ্ধ বলতে যা বোঝায়, স্মারকলিপি বলতে যা বোঝায়, স্মারকলিপি, স্মারকলিপি বলতে তাই বোঝায়। স্মারকলিপিকে কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল বলা হয় বা কোম্পানির সংবিধান বলা হয়, আমরা একটু আগে পড়ে আসছি। আচ্ছা, যে কমপক্ষে কতজন সদস্য কর্তৃক স্বাক্ষরিত হয়, দেখো যে এই পরিমেলবদ্ধ বা স্মারকলিপি কমপক্ষে, যদি এটা তোমার জানা থাকা উচিত, যে প্রাইভেটের কথা যদি বলে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন কর্তৃক স্বাক্ষরিত হওয়া উচিত। আর যদি বলে পাবলিক লিমিটেড কোম্পানির কথা, পাবলিক, তাহলে সর্বনিম্ন 7 জন কর্তৃক স্বাক্ষরিত হওয়া উচিত। বিষয়টি ক্লিয়ার? দেখো যে পরিমেলবদ্ধ মানে স্মারকলিপি কমপক্ষে হয়তো প্রাইভেট বললে 2 জন আর পাবলিক বললে 7 জন, তাহলে 7 জন কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। দাও অপশনে কিন্তু কোথাও প্রাইভেট অথবা পাবলিকের উল্লেখ নেই। তার থেকে মজার কথা কি, অপশনের মধ্যে কোথায় 7 নেই, কোথাও 7 নেই। তার মানে অপশনে কোথাও 7 নেই, অপশনে কি আছে? 2 আছে। তাহলে সঠিক 2ই হবে। কারণ যদি 7 অপশনে না থাকে তাহলে 2 কে আনসার করতে হবে, যে পরিমেলবদ্ধ বা স্মারকলিপি কমপক্ষে 2 জন কর্তৃক সদস্য কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। আর যদি অপশনে 2 না থাকে সেক্ষেত্রে 7 আনসার করবা। বুঝতে পারছো? এই জন্য দুটোটাই আমি লিখে দিলাম তোমাদের সুবিধার্থের জন্য। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সঠিক উত্তরটা হবে 2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এবং এটাই হচ্ছে আজকের লাইভ ক্লাসের সর্বশেষ প্রশ্ন। হ্যাঁ, যে এখানে বলতে হচ্ছে বিমাতে পেরিল শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়? ইংরেজিতে পেরিল। হ্যাঁ, দাঁড়াও, ইংরেজিতে এই পেরিল শব্দটার অর্থ হচ্ছে PIRL, পেরিল। এই পেরিল শব্দটার অর্থ হচ্ছে কি জানো? এই ইংরেজিতে এই পেরিল শব্দটার অর্থ হচ্ছে ঝুঁকি। কি বলছি? ইংরেজিতে এই পেরিল শব্দটার অর্থ হচ্ছে ঝুঁকি। বুঝতে পারছো? ইংরেজিতে আমরা বলি পেরিল, PERIL, পেরিল। বাংলাতে বলা হয় ঝুঁকি। তাহলে বিমাতে পেরিল শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়? ঝুঁকি অর্থে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? কি অর্থে ব্যবহার করা হয়? পেরিল শব্দটা ব্যবহার করা হয় ঝুঁকি অর্থে। বুঝতে পারছো? পেরিল শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়? ঝুঁকি অর্থে ব্যবহার করা হয়। আজকে লাইভ ক্লাসটা এ পর্যন্তই। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের মেনশন মাধ্যমে জানিয়ে দিতে পারো। তা আশা করি সামনে লাইভ ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।